রাজু, তুই তো শুনছি লেখাপড়া জানা ছেলে, তাইলে তুই এই কামে আইলি কেন? লাশ টানার কাম তো ভালা না। ভালো খারাপ দিয়ে কি হইব ওস্তাদ? চাকরি পাই নাই, ঘরে অসুস্থ মাও আছে, ওষুধ লাগে, ছোট বোনটারেও তো বিয়ে দেওয়ান লাগবো, তাই আর কি বাধ্য হইয়া। আমাবস্যার রাত, আজকের রাতটা যেন একটু অন্যরকম। ঘন কুয়াশায় ঢাকা কাঁচা রাস্তা, দূরে কোথাও শেয়ালের ডাকে নিস্তব্ধতা আরো গম্ভীর হয়ে আসছে। বাতাসে স্যাঁতসেঁতে গন্ধ, আকাশের চাঁদটিও আজ ভয়াবহ কিছু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাদের পায়ের শব্দ আর ঝিঝি পোকার শব্দ বলে দিচ্ছে রাত কতটা গভীর। হাতে কুপির মৃদু আলো নিয়ে হাঁটছে এই দুইজন গোরখদক, শাহিন আর রাজু। শাহিন এই পেশায় অনেক পুরনো ও অভিজ্ঞ, আর অন্যদিকে রাজু মাত্র কিছুদিন হলো এই পেশায় এসেছে। বুঝলি রাজু, এই লাশ টানার কামে কিন্তু প্রচুর সাহস দরকার। ভয় পাইলে কিন্তু চলবো না। আমার কোনো ভয় ডর নাই ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, একটা কথা জিগাই, আপনার কি এই মরা লাশ টানতে ভয় লাগে না? ভয় তো লাগে রে, তবে মরা মানুষের না। ভয় লাগে সেইগুলারে যেগুলা মরার পরেও মরণ স্বীকার করে না। সব লাশ একরকম না রে রাজু। বেশিরভাগ লাশই মরণ স্বীকার কইরা ওপারে চইলা যায়, আর কেউ কেউ মরণ অস্বীকার কইরা পাপী আত্মা হইয়া আমাদের মাঝেই থাইকা যায়। মানে? এইটা কি দেখছস? মরিচা ধরা লোহা। এইটা সবসময় লগে রাখি, মনে রাখবি। লোহার আগুন পাপী আত্মাদের দূরে রাখে। রাজু কিছু বলল না, মনে হলো তার শরীরের প্রতিটি লোম ভয়ে দাঁড়িয়ে গিয়েছে। এসব কথা বলতে বলতে শাহিন আর রাজু এই পুরনো ঘাটের পারে এসে পৌঁছালো। তাদের জন্যই অপেক্ষায় ছিল এক রহস্যময় বৃদ্ধ, নাম কালু ব্যাপারী। তার হাতে একটি পুরনো আমলের লণ্ঠন। লণ্ঠনের উজ্জ্বল আলোয় চারপাশটা আলোকিত হয়ে আছে। ওদের আসতে এত দেরি হইল কেন রে? আমাবস্যার রাত ব্যাপারী সাহেব, চারপাশে অন্ধকারে কিছুই দেখা যায় না। এই খুটখুটা অন্ধকারে তাই আস্তে আস্তে আইলাম। আচ্ছা ঠিক আছে, এখন লাশটারে তাড়াতাড়ি গোরস্থানে দিয়ে আয় দেখি। ব্যাপারী সাহেব, আপনি কইলেন মাইয়া মানুষটা কেরালায় মইরা গেছে, কিন্তু লাশের কাপড় দিয়া এত পানি ঝরতাছে কেন? গন্ধটাও তো মরা মাইসের মতো লাগে না। মনে হইতাছে নদী পচা শ্যাওলা আর মরা মাছের গন্ধ। তুই কি এইখানে লাশ টাইন বাড়াইছস নাকি দারোগার মতো জেরা করই বাড়াইছস? নদীর পারে লাশটা মইরা পইরা ছিল, তাই হয়তো লাশের গা দিয়া পানি ঝরতাছে। তোদের কাজ হইল লাশটা নিশিখা টিলার পুরানা গোরস্থানে দিয়া আসা। পারবি কিনা সেই ডাকো। উস্তাদ, ব্যাপারীর ভাবসাব সুবিধার মনে হইতেছে না। চলেন আমরা চইলা যাইগা, রাত দুপুরে এই পচা লাশ টানানোর দরকার নেই। এই নে আগাম বকশিস, কাজ শেষ হইলে আরো বেশি পাবি। ওরে বাপরে, এত টাকা! উস্তাদ চলেন, টাকা লইয়া লাশটা দিয়ে আইহি। টাকা দেখা কি তোর হুশ হারায় গেছে নাকি রে রাজু? আমি এই কাম 14 বছর হইল করতাছি। লাশ দেখা বইলবার পারি কুন্ডা পানিতে মরা আর কুন্ডায় কেলারায় মরা। টাকার লোভ ভালো না রে রাজু। উস্তাদ আর দেরি না কইরা চইলা আহেন। উস্তাদ, আমি জোয়ান মানুষ, আমি পিছনে ধরি, আপনি সামনে ধরেন। ব্যাপারী সাহেব, কোন সমস্যায় পড়বো না তো আবার? বিসমিল্লাহ। এই বলেই শাহিন এবং রাজু দুজনে মিলে লাশের খাটিয়াটি কাঁধে নেয়। শাহিন এখন পর্যন্ত অনেক লাশের খাটিয়া কাঁধে নিয়েছে, কিন্তু আজকের খাটিয়াটির ওজন কেমন যেন একটু অন্যরকম। লাশ পানিতে পড়ে থাকলে ওজন বেড়ে যাওয়ার কথা, কিন্তু এই লাশের তেমন কোনো ওজন নেই বললেই চলে। মনে রাখবি, পথ যতই কঠিন হোক না কেন, লাশ কখনোই মাটিতে নামাবি না।
আর পেছন থাইকা কেউ ডাকলে ভুলেও পিছনে তাকাবি না। যদি তাকাস তাইলে এই লাশ তগরে ওর সাথী বানাইয়া ওই গোরস্থানেই রাইখা দিব, আর কখনোই সেখান থাইকা ফিরতে পারবি না। উস্তাদ, লাশের ওজন তো নাই বললেই চলে। মনে হইতেছে কাঁধে খালি বাঁশ নিয়ে হাঁটতেছি, কিন্তু শরীরটা এত ঠান্ডা লাগতেছে কেন? আমার কাঁধ তো মনে হয় জমে যাইতেছে। এত বেশি কথা না বইলা বিসমিল্লাহ বইলা পা চালা রাজু। একদম ডাইনে বায়ে তাকাবি না। তারা পুরনো ঘাট পেরিয়ে বাঁশবাগানের সরু রাস্তা ধরল। চারপাশে কোনো ঝিঝি পোকার শব্দ নেই, একদম শুনশান। হঠাৎ করে রাজু খেয়াল করলো লাশের সাদা কাপড়ের ভেতর থেকে টপ টপ করে কালো রঙের পানি পড়ছে, আর সেই পানি মাটিতে পড়ার সাথে সাথে মাটি গলে কাদায় পরিণত হচ্ছে। বাঁশবাগানের মাঝপথে আসতেই লাশের সাথে যে মরা মাছের গন্ধটা ছিল সেটা হঠাৎ করেই উদা হয়ে গেল, আর সেখান থেকে ভেসে এলো কড়া ধূপ আর আতরের গন্ধ। উস্তাদ, কি সুন্দর গন্ধ! কিন্তু উস্তাদ, লাশটা হঠাৎ তো ভারী হইয়া গেল কেমনে? মনে হইতেছে খাটিয়াতে পাথর চাপাইয়া দিছে কেউ। আমার ঘাড় মনে হয় ভাঙ্গা যাইতেছে। আমি আর পারতাছি না উস্তাদ। সাবধান রাজু, এই গন্ধ মায়ার নিশিতরে ক্লান্ত কইরা লাশ মাটিতে নামানোর ফন্দি করতাছে। আর দুইটা বক পার হইলেই গোরস্থান। দম ধইরা রাখ রাজু। না উস্তাদ, আমি মরে যাবো। রাজু আর সহ্য করতে না পেরে খাটিয়ার পেছন পাশটা মাটিতে নামিয়ে ফেলল। সেই সাথে শাহিনও খাটিয়াটি মাটিতে নামাতে বাধ্য হলো। নামানোর সাথে সাথে চারপাশের বাঁশগুলো প্রবল বাতাসে দুলতে শুরু করলো, যেন মনে হচ্ছে এই ঝড় এখনই সবকিছু লন্ডভন্ড করে দিবে। তুই সর্বনাশ করলি রাজু। তুই আমাগো দুইটারে শেষ করলি। এখন এই লাশ কেমনে উঠাবি? হঠাৎ সাদা কাপড়ের নিচ থেকে পানি গড়িয়ে পুরো রাস্তাটা ছোটখাটো জলাভূমির মতো হয়ে গেল। সেই কাদার ভেতর থেকে একটি ফ্যাকাশে হাত বেরিয়ে এলো। হাতটি দেখতে অদ্ভুত, ঠিক ব্যাঙের হাতের মতো। হাতটার আঙুলগুলোর মাঝে চামড়া জোড়া লাগানো। সেই সাথে সাথে হাতটি খপ করে রাজুর পা চেপে ধরল। উস্তাদ, আমারে পানির নিচে টানতেছে। আমার পা গিল্লা খাইতেছে কেউ। আমারে বাঁচান। শাহিন দ্রুত তার পকেট থেকে একটি পুরনো মরিচা পড়া লোহার পেরেক বের করলো। সে জানে অশুভ আত্মারা লোহার আগুনে ভয় পায়। সে পেরেকটা সেই হাতের উপর সজোরে চেপে ধরল। মাংস পোড়ার মতো হিস হিস শব্দ হলো সেই হাতটি থেকে। হাতটি রাজুকে ছেড়ে দিয়ে মাটির নিচে চলে গেল। কিন্তু ঠিক তখনই ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সাদা কাপড়ে মোড়ানো লাশটা নিজে নিজেই খাটিয়ার উপরে সোজা হয়ে বসে পড়ল। রাজু, জলদি কাঁদ দে। ও জাগার আগে ওরে গোরস্থানে পৌঁছাইতে হইব। তারা দুজনে মিলে কোনো মতে খাটিয়াটি কাঁধে নিয়ে দৌড়াতে শুরু করলো। লাশের শরীর থেকে তখন ফোঁটায় ফোঁটায় কালো পানি তাদের গায়ে ছিটকে এসে পড়ছে। তারা গোরস্থানের গেটে পৌঁছাতেই দেখলো কালো ব্যাপারী সেখানে আগে থেকেই লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা অনেকটা অদ্ভুত, তাই না? কালো ব্যাপারী কিভাবে শাহিন আর রাজুর আগে এই গোরস্থানে এসে পৌঁছালো? তোরা আইসা পুরসস, আমার রূপবান রে নিয়া আইসা পুরসস। ওই যে খোলা কবর, ফালায়া দে ওরে ওইখানে। শাহিন আর রাজু দৌড়ে খোলা কবরটার কাছে গেল, কিন্তু কবরটা শুকনো নয়, কানায় কানায় কালো আর ঘোলা পানিতে পূর্ণ। তারা খাটিয়ে উল্টে লাশ ফেলতে চাইল, কিন্তু লাশটা খাটিয়ে আঁকড়ে ধরে আছে, কোনো মতেই কবরে যেতে চাচ্ছে না। উস্তাদ, ও তো ছাড়ে না। বসে থাকা লাশটি হঠাৎ রাজুর দিকে কর্কশভাবে তাকালো। লাশের চোখ দিয়ে রক্ত গলগল করে পড়ছে, চোখে কোনো মণি নেই, সেখানে শ্যাওলা আর কাদা জমে আছে। লাশটি দুহাত বাড়িয়ে রাজুর গলা চেপে ধরল। তুই আমারে মাটিতে নামাইছিলি, এখন তুই আমার লগে এই পানিতে ডুববি। উস্তাদ, আমারে বাঁচান।
শাহিন কোনো উপায় না দেখে কোমরে থাকা লোহার বড় কাস্তে বের করলো। সেই সজোরে কাস্তে দিয়ে লাশের বুকে আঘাত করলো। আঘাত লাগতে লাশটা বিকট চিৎকার শুরু করলো। সেই শব্দে গোরস্থানের পাখিগুলো ডানা ঝাপটিয়ে উড়ে গেল। লাশটি রাজুকে ছেড়ে দিয়ে সোজা পানি ভরা কবরের ভেতরে ছিটকে গিয়ে পড়ল। সময় নষ্ট না কইরা তাড়াতাড়ি মাটি দে রাজু, জলদি কর। তারা দুজনে পাগলের মতো মাটি আর পাথর কবরের ভেতরে ফেলতে শুরু করলো। পানি আর মাটির নিচ থেকে তখন বুদবুদ উঠছে আর গোঙানের শব্দ আসছে। শাহিন চুপচাপ বসে চা খাচ্ছে। তার চেহারা ফ্যাকাশে। গ্রামের এক বৃদ্ধ তার পাশে এসে বসলো। শাহিন, রাইতে তোরা নাকি কালু ব্যাপারীর কামে গেছিলি? ও চাচা, তার বউ রূপবান কলেরায় মারা গেছিল, তার এই দাফন কইরা আইলাম। তুই কি কস পাগল? কালু ব্যাপারী আর তার বউ রূপবান তো 25 বছর আগে মাঝ নদীতে নৌকোডুবিতে মারা গেছে। কেউ ও লাশও পায় নাই। তুই কারে দাফন করলি? রাজু কোনো কিছু না বলে শুধু চুপচাপ বসে থাকলো। কারণ সে জানে সবকিছু সবার জানার প্রয়োজন নেই। কিছু জিনিস গোপনে রয়ে যাওয়াই ভালো। সে বুঝতে পেরেছে কালু ব্যাপারী তার মৃত অভিশপ্ত স্ত্রীকে দাফন করানোর জন্যই তা গত রাতে শাহিন আর রাজুকে ব্যবহার করেছিল। ঘরের এক কোণে রাজু জড়সড় হয়ে বসে আছে। তার পুরো শরীর ভেজা। সে বিড়বিড় করে বলছে, পানি পানি, সবখানে কালো পানি, চোখ নাই। ওমা, চোখ সারা কেমনে তাকায়। আমার দম বন্ধ হয়ে আইতেছে। রাজুর গলায় আর পায়ের গোড়ালিতে শ্যাওলার মতো সবুজ রঙের গভীর দাগ বসে আছে। সে আর কখনোই স্বাভাবিক হতে পারেনি।